জঙ্গলের ভিতরে লুকিয়ে আছে এক গ্রাম গেভি, যার নামের মতোই রহস্যে ঢাকা তার অস্তিত্ব। শত শত বছর ধরে এই গ্রাম বিশ্বের চোখের আড়ালে ছিল, যেখানে সময় থেমে গেছে আর মানুষের বিশ্বাসে গাঁথা রয়েছে অদ্ভুত সব রহস্য। এইটাই সেই হারিয়ে যাওয়া পৃথিবী, যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি, কিন্তু অন্ধকারই ছিল তাদের ধর্ম, তাদের নিয়তি। মুভির শুরুতেই ৮০০ বছর পুরনো কাহিনী দেখানো হয়, যেখানে আমাদের দেখানো হয় একজন মুঘল সম্রাট তখন মানধারায় শাসন করত। আর তখন সে সম্রাট সেখানকার মানুষদের থেকে অতিরিক্ত কর আদায় করে তাদেরকে নিজের দাস বানিয়ে রেখেছিল। কিন্তু কিছু গ্রামের মানুষ যখন এর প্রতিবাদ শুরু করে, তখন সে ধীরে ধীরে গ্রামের সমস্ত খাবার আর পানি সরবরাহ বন্ধ করে দেয়, যে কারণে গ্রামের মানুষ অনেক দূরে একটি উঁচু পাহাড়ের ওপর গিয়ে থাকতে শুরু করে, কারণ সে পর্যন্ত রাজার সৈনিকরা যেতে পারবে না আর তাদের ওপর কোনো অত্যাচার করতে পারবে না। কিন্তু অত্যাচারী রাজার হাত থেকে বাঁচার জন্য সেখানে থাকতে গিয়ে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ সেখানে এত উঁচু পাহাড়ের ওপর থেকে আসা যাওয়ার জন্য কোনো ভালো রাস্তা ছিল না, আর না কোনো খাবারের ব্যবস্থা ছিল। কিন্তু একদিন তারা পাহাড়ের মধ্যে একটি জায়গার সন্ধান পায়। তখন তারা সেখানে নিজেদের বসতি শুরু করে, কারণ সেখান থেকে তারা খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র আগের জায়গা থেকে তুলনামূলক সহজেই আনা নেওয়া করতে পারবে। তারা যেহেতু পাহাড়ের একটি জঙ্গলে গিয়ে বসবাস করতে শুরু করে, তাই তারা তাদের গ্রামের নাম রেখেছিল গেভি, যার অর্থ হলো একটি অন্ধকার গর্ত, যেখানে মানুষ অবহেলায় বন্দি থেকেও আলো খোঁজে। এরপর সময়ের সাথে সাথে লোকজন সেখানে বেঁচে থাকার জন্য চাষাবাদ এবং শিকার শুরু করে, কারণ তাদের তো কোনো চাকরি বাকরি ছিল না, তাই এইসবের ওপরেই তাদের জীবন নির্ভর ছিল। আর এভাবেই বাইরের মানুষদের থেকে তারা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, যে কারণে তারা ছাড়া এই গ্রামের ব্যাপারে কেউ জানতো না। প্রায় একরকম অদৃশ্য জীবনযাপন করত তারা। এভাবেই অনেকটা বছর পার হয়ে যায়। এরপর একদিন একজন ব্রিটিশ অফিসার জঙ্গলের শীতল জায়গা খোঁজ করতে করতে সেই গ্রামে গিয়ে পৌঁছায়। আবার এই গ্রামের পাশেই একটি পাহাড়ি এলাকা ছিল। ব্রিটিশরা তখন এই গেভি গ্রামবাসীদেরকে দিয়ে স্ট্রেচার বানিয়ে পাশের পাহাড়ি গ্রামে যেত, বিনিময়ে তাদেরকে কিছু খাবার ও টাকা দিত। মূলত এই ব্রিটিশরা তাদেরকে মজদুরের মতো ব্যবহার করে, আর এ কারণে এই গ্রামের আশেপাশের এরিয়াগুলো ডেভেলপ হতে থাকে, আর সেই জায়গার নাম দেয়া হয় কোডাইকানাল। আর কোডাইকানাল গ্রামের পশ্চিম দিকে রয়েছে সেই দুর্গম গ্রামটি, যেটার নাম এখন গেভি থেকে পরিবর্তন করে রাখা হয়েছে ভেলগেভি। এরপর অনেকটা বছর পার হয়ে গিয়েছে। ব্রিটিশদের চলে যাওয়ার পর সরকার পরিবর্তন হয়েছে, দেশও স্বাধীন হয়েছে, কিন্তু এই গ্রামের কোনো পরিবর্তন হয়নি। কিছুদিন পর এখানে ইলেকশন হতে চলেছে, এই নিয়ে সবাই ব্যস্ত। কিন্তু সেই সময় গ্রামে পাহাড় ধসে ৫ জন লোক মাটি চাপা পড়ে। এখন গ্রামে কোনো ক্রেন বা মেশিন তো আনা সম্ভব না, তাই গ্রামের সব লোকজন মিলে রাতভর মাটি সরিয়ে তাদের উদ্ধার করে। তারপর তাদের বাঁশের সাথে বেঁধে কাঁধে করে দ্রুত হসপিটালের দিকে যাওয়া শুরু করে। কিন্তু এই গ্রামে কোনো রাস্তা ছিল না, তাই শহর পর্যন্ত পৌঁছাতেই তাদের পুরো ৬ থেকে ৭ ঘন্টা লেগে যেত, আর হসপিটাল তো অনেক দূরের কথা। এদিকে গ্রামবাসীরা লোকগুলোকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাদের পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সময় মতো পৌঁছাতে না পারায় সেই ৫ জন লোক এক এক করে পথেই মারা যায়। সে সময় ওই শহর থেকে একজন নেতা তার লোকজনদেরকে নিয়ে নির্বাচন প্রচারণার জন্য সেই গ্রামের দিকেই যাচ্ছিল। তখন একজন পুলিশ অফিসার, যার নাম নার্সিং, সে আবার নেতাকে বলে, যদি আপনি ইলেকশন জিতে যান তাহলে আমার প্রমোশনটা করে দিয়েন। নেতাও রাজি হয়ে যায় আর বলে, তুমি আগে আমার কাজটা ঠিকঠাক মতো করো, গ্রামবাসীদের আমার পক্ষে নিয়ে আসো, যাতে তারা আমাকে ভোট দেয়। তারপর আমার যা করার আমি তা নিজে থেকেই করব। ঠিক তখনই তারা সেই গ্রামবাসীদেরকে দেখতে পায়, যারা আহত লোকদের নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিল। আর এই কথা বলতে বলতেই গ্রামবাসীরা তাদের সামনে চলে আসে। তখন মালায়া নামের একটি লোক সামনে এগিয়ে এসে নেতার ওপর রাগ দেখাতে থাকে। সে বলে, তুমি এখন এখানে কেন এসেছ? তুমি জানো মাটিতে চাপা পড়ে কতগুলো মানুষ মারা গিয়েছে? যখনই ভোটের প্রয়োজন হয় তখনই তোমার এই গ্রামের কথা মনে পড়ে, এরপর তুমি আমাদের খোঁজও নাও না। এসব শুনে পুলিশ অফিসার নার্সিং মালায়াকে বোঝানোর চেষ্টা করে যে, ভাই তুমি এসবের জন্য নেতাকে কেন দোষারোপ করছো? এটা তো একটি প্রাকৃতিক দুর্ঘটনা। পাহাড়ে যদি ধস নামে নেতা কী বা করতে পারবে? এতে নেতার কি দোষ? মালায়া তখন বলে, মানলাম দুর্ঘটনায় নেতার কোনো দোষ নেই, কিন্তু বিগত ৫ বছরে যা করার ছিল
সেটাও তো নেতা করেনি। অন্তত এখানে হসপিটাল এবং রোড তো বানাতে পারতো, তাহলে তো আর আমাদের এভাবে মরতে হতো না। নিজেকে অপমানিত হতে দেখে নেতা তখন বলে যে, চিন্তা করো না, এবার ইলেকশনে জেতার পর তোমাদের গ্রামের ব্যাপারটা আমি দেখব। এই কথা শুনে মালাইয়া আরও রেগে যায়, কারণ সে ছোটবেলা থেকেই এই ধরনের কথা শুনে আসছিল। মালাইয়া বলে, এখানে 5জন লোকের মৃত্যু হয়েছে, আর তুমি এখনো বলছো দেখবে। তার মানে শুধু দেখেই যাবে, কিন্তু কিছুই করবে না। মালাইয়ার এই ধরনের আচরণ দেখে নার্সিং মালাইয়াকে ধমকাতে শুরু করে। মালাইয়া তখন রেগে গিয়ে সবার সামনে নার্সিং এবং নেতাকে চর মেরে দেয়। চর খেয়ে নেতার প্রচণ্ড ইগো হার্ট হয়, তাই নার্সিং মালাইয়াকে মারতে শুরু করে। এভাবে গ্রামবাসী এবং নেতার লোকজনদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। গ্রামবাসীরা তো জুতো খুলে নার্সিংয়ের মুখে মারতে শুরু করে। পরিশ্রমী পাহাড়ি লোকজনের কাছে হার মেনে তারা কোনো মতে যান বাঁচিয়ে শহরে নেতার বাড়ি চলে আসে। তখন নার্সিং নেতাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি ওই মালায়াকে বাঁচতে দেব না। কিন্তু নেতা প্রচণ্ড রেগে গিয়েও নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। নার্সিংকে চুপচাপ থাকতে বলে, কারণ সামনেই ইলেকশন, আর ইলেকশনের আগে কোনো ঝামেলা হোক তা নেতা চাইছিল না। এই কথা শুনে নার্সিং রেগে গিয়ে নেতাকে বলে, ওরা আমাকে জুতোপেটা করেছে, আর আপনি আমাকে চুপচাপ বসে থাকতে বলছেন। আমি কাপুরুষ নই স্যার, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। এরপর নেতা বলে, ওরা তো তোকে জুতোপেটা করেছে, কিন্তু তোকে প্রাণে তো মারেনি, এটাই বেশি। নেতার এই কথাগুলো নার্সিং এবং অন্য পুলিশদের পছন্দ হয়নি। তারা বুঝতে পারে নেতার এখন পুলিশদের সম্মান নিয়ে কিছু যায় আসে না, এখন শুধু সে তার ইলেকশনের কথাই চিন্তা করছে। কিন্তু নার্সিং ডিসাইড করে ফেলে, মালায়াকে সে তার উপযুক্ত শাস্তি দিয়েই ছাড়বে। পুলিশের সাথে কেমন আচরণ করতে হয় সেটা সে বুঝিয়ে দিবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই গ্রামের সবাই খুব দুঃখের সাথে সে 5জন মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করছে। তখন আমাদের মালায়ার ওয়াইফ মাদুরাইকে দেখানো হয়, যে কিনা প্রেগনেন্ট ছিল। আর এই কারণে মালায়া সবসময় তার ওয়াইফকে নিয়ে দুশ্চিন্তায় থাকত, কারণ গ্রামে হসপিটাল না থাকায় বহু বছর ধরে প্রেগনেন্ট মহিলাদের সেভাবে চিকিৎসা করা যেত না, আর যে কারণে অনেক মহিলারা মারা গিয়েছে। তখন মাদুরাইয়ের ভাই মালায়াকে বলে যে, ভাই তুমি চিন্তা করো না, যদি মাদুরাইয়ের কিছু হয় তাহলে আমি এই পাহাড় উপড়ে ফেলবো, কিন্তু ওর ওপর একটা আঁচড়ও আসতে দেব না। আমরা বুঝতে পারি যে গ্রামবাসীরা সবাই একজোট হয়ে মিলেমিশে পরিবারের মতো থাকত। এদিকে মাদুরাই তার গর্ভে থাকা সন্তানকে অনেক যত্নে বড় করতে থাকে। তার একটাই স্বপ্ন ছিল, যখন তার সন্তান এই পৃথিবীতে আসবে তখন মালায়াই প্রথম তার সন্তানকে কোলে নিবে। এদিকে মালায়া কোনো রিস্ক নিতে চাইছিল না, তাই সে তার ওয়াইফকে নিয়ে শহরের হসপিটালে চেক আপ করাতে আসে। তখন সিনিয়র ডক্টর বলে, মাদুরাইয়ের ডেলিভারি হতে আর মাত্র 1 মাস সময় বাকি আছে, এজন্য সাবধানে থাকবে, আর ঠিক 1 সপ্তাহ আগে আমার ক্লিনিকে চলে আসবে। ডক্টর মালায়াকে বলে, সরকারি হাসপাতালে তেমন কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না, কিন্তু আমি ওকে আমার ক্লিনিকে নিয়ে যাব, কারণ তোমার ওয়াইফের একটু সমস্যা হতে পারে। এতে মালায়ার কোনো সমস্যা নেই, কিন্তু ডক্টর বেশি ইনকামের জন্য তার ক্লিনিকে নিয়ে যেতে চাইছিল। তখনই সেখানে একজন জুনিয়র ডাক্তার আসে, যার নাম তারা। এই মাত্র 2 মাস আগেই এই হসপিটালে জয়েন করেছে। আমরা দেখতে পারি সে খুব মনোযোগ দিয়ে তার রোগীদের চিকিৎসা করছিল, যে কারণে সেই সিনিয়র ডক্টর তার উপর রাগারাগি করে, বলে একদিনেই রোগীদের সব চিকিৎসা দিয়ে ফেলবে নাকি, তাহলে তো কালকে আর কোনো রোগী আসবে না হসপিটালে। তুমি নতুন তাই বুঝতে পারছো না, কয়েকদিন গেলেই তোমার সব জোশ বের হয়ে যাবে। এদিকে মালায়া তার ওয়াইফকে নিয়ে গ্রামে ফিরে যাওয়ার জন্য গ্রামের সেই পাহাড়ে চড়তে থাকে, কিন্তু একজন প্রেগনেন্ট মহিলার এভাবে পাহাড় চড়তে যে কতটা কষ্ট হয় তা আমরা সবাই জানি। কিন্তু মালায়া পাহাড় চড়ায় অভ্যস্ত ছিল, কিন্তু প্রত্যেকবার তার পিঠে কিছু না কিছু জিনিসপত্র বাঁধা থাকতো, যে কারণে সে তার পেছনের মানুষকে দেখতে পারত না। এবার যখন মাদুরাই পাহাড় চড়ছিল তখন মালায়া বুঝতে পারে তার ওয়াইফের কতটা কষ্ট হচ্ছে, তাই সে ডিসাইড করে এরপর থেকে সে মাদুরাইকে নিয়ে এভাবে আর পাহাড় চড়বে না, কোনো না কোনো উপায় বের করে নিবে, কারণ একজন প্রেগনেন্ট মহিলার জন্য এভাবে পাহাড় চড়া ক্ষতিকারক হতে পারে। অবশেষে তারা দুজন সাহস করে পাহাড় চড়ে তাদের গ্রামে ফিরে আসে। এদিকে মাদুরাইয়ের ভাই কুরুক্কাও কাজ শেষ করে তার বাড়িতে ফিরে। তখন আমরা দেখতে পাই মাদুরাই ও মালায়া এখন তার ভাইয়ের বাড়িতে থাকে, কারণ গ্রামের যে পাশে কুরুক্কার বাড়ি সেই পাশ দিয়ে সহজেই শহরের দিকে যাওয়া যায়।
তাই যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে সহজেই তারা শহরের দিকে যেতে পারবে। মাদুরাইয়ের ভাই বাড়িতে আসার পরেই অনুষ্ঠানের আয়োজন শুরু করে দেয়, কারণ কালী মাদুরাইয়ের স্বাদ অনুষ্ঠান, আর এর পুরো দায়িত্বটাই কুরুক্কা নিয়েছে। তাই সে বাড়িতে এসেই দ্রুত বাজারে যাওয়ার জন্য রওনা হয়, যাতে কিছু সবজি কিনে আনতে পারে। এসব দেখে মাদুরাই অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ এর আগে মাদুরাই তার ভাইকে কখনো এত এক্সাইটেড হতে দেখেনি। তখন মালায়া বলে, তুমি বাড়িতেই থাকো, বরং আমি বাজারে গিয়ে সবজি কিনে নিয়ে আসি। তাছাড়া তুমি সারাদিন অনেক কাজ করেছো। এরপর মাদুরাই গোসল করতে চলে যায়। তখন আমরা দেখতে পাই মাদুরাইয়ের কাপড়ের মধ্যে ব্লাড লেগে আছে, তার মানে তার ব্লিডিং শুরু হয়ে গিয়েছে, কিন্তু তখনও সে বুঝতে পারেনি। এদিকে মালায়া আজ অনেক খুশি, কারণ কাল তার ওয়াইফের বেবি শাওয়ার ফাংশন। তাই সে বাজারে যাওয়ার সময় পথের সবাইকে অনুষ্ঠানের দাওয়াত দিতে দিতে যাচ্ছিল। কিন্তু তখনই মাঝপথে এক পুলিশ অফিসার মালায়াকে শহরের দিকে যেতে দেখে ফেলে, আর সাথে সাথে ইন্সপেক্টর নার্সিংকে ফোন করে ব্যাপারটি জানিয়ে দেয়। ইন্সপেক্টর নার্সিং কবে থেকেই তো এই সুযোগের অপেক্ষায় ছিল, তাই সে দ্রুত একজনকে মালায়াকে ফলো করতে পাঠিয়ে দেয়। তারপর মালায়া অনেক রাতে যখন সবজি নিয়ে বাড়ি ফিরছিল, তখন মাঝ রাস্তায় অনেকগুলো পুলিশ তার জন্য অপেক্ষা করছিল। মূলত পুলিশগুলো পুরোপুরি প্ল্যান করে এসেছিল, যাতে আজ রাতে কোনোভাবেই মালায়া তার জীবন নিয়ে ফিরে যেতে না পারে, কারণ তারা জানতো এই গ্রামটি এতটাই আইসোলেটেড ছিল যে যদি এই গ্রামের কাউকে মেরেও ফেলা হয় তাতেও প্রশাসন বা কারোরই কোনো মাথা ব্যথা হবে না। তখন বালানি নামের একজন পুলিশ অফিসার সিনিয়র ইন্সপেক্টর নার্সিনকে বোঝানোর চেষ্টা করে, বলে, স্যার, ওকে মারার দরকার নেই। আমি মালায়ার ব্যাপারে শুনেছি, ও ছোটবেলাতেই বাবা মা এবং অনেক কিছুই হারিয়েছে। এমন একজন লোককে মেরে আপনি কী বা পাবেন? কিন্তু এই নার্সিং তার ইগোর কারণে বালানির কথায় কান দেয় না। তার মতে গ্রামের একজনকে শিক্ষা দিলেই বাকি সবাই ভয়ে তাকে সম্মান করবে, আর বাকি পুলিশরাও নার্সিংয়ের সঙ্গ দেয়। মানে বালানির কথায় কেউ রাজি হয় না। কিছুক্ষণ পর মালায়া যখন সে রাস্তা দিয়ে গ্রামের দিকে যাচ্ছিল, তখন সব পুলিশরা মালায়ার পিছু নেয়, কিন্তু বালানি তাদের সাথে যায় না। তারপর মালায়া নির্জন রাস্তায় আসার পরেই পুলিশরা মালায়াকে মারতে শুরু করে। মালায়া কিছু বুঝে উঠতে পারে না, সে শুধু চিল্লাতে থাকে আর বলতে থাকে, তোমরা আমাকে এভাবে মারছো কেন? এদিকে মাদুরাই বাড়িতে যখন মালায়ার জন্য অপেক্ষা করছিল, তখন সে বুঝতে পারে তার বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করছে। প্রথমে সে খুশি হয়, কিন্তু ধীরে ধীরে তার ব্যথা করতে শুরু করে। তারপর ব্যথা এতটাই বেড়ে যায় যে মাদুরাই চিৎকার করে তার বাড়ির মানুষদের ডাকতে থাকে। চিৎকার শুনে কুরুক্কা দ্রুত চলে আসে। মাদুরাইয়ের এই অবস্থা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। নার্ভাস হয়ে সেও কাঁদতে থাকে, আর দ্রুত পাশের এক বৃদ্ধ দাইমাকে ডেকে আনতে চলে যায়। এদিকে সব পুলিশরা মিলে মালায়াকে লাঠি দিয়ে প্রচণ্ড মারতে থাকে। মালায়া রিকোয়েস্ট করতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি কি করেছি? কিন্তু পুলিশগুলো তার ওপর একটুও দয়া দেখায় না। তখনই বালানি সেখানে চলে আসে, আর বুঝতে পারে পুলিশগুলো মালায়াকে একদম জানে মেরে ফেলবে। তাই সে নার্সিংয়ের পায়ে পড়ে মালায়ার প্রাণ ভিক্ষা চায়, কিন্তু নার্সিং তার কথায় বিন্দুমাত্র কান্না দিয়ে মালায়াকে মারতে মারতে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। এদিকে সেই দাইমা মাদুরাইকে চেক করতে থাকে, কিন্তু মাদুরাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই দাইমা চিন্তিত হয়ে বাইরে এসে সবাইকে বলে, মাদুরাইয়ের বাচ্চার গলায় নাড় পেঁচিয়ে গেছে, তাই তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে, নয়তো মা এবং বাচ্চা দুজনেই মারা যাবে। এই কথা শুনে কুরুক্কা অনেক নার্ভাস হয়ে যায়, কারণ একদিকে মাদুরাইয়ের অবস্থা অনেক খারাপ, আবার অন্যদিকে মালায়া এখনো বাড়ি ফিরেনি। তাই আতঙ্কে সে বুঝতে পারে না এখন সে কি করবে। তাই গ্রামের মানুষ প্রথমে কুরুক্কাকে শান্ত করে, তারপর সবাই মিলে ডিসিশন নেয় যে তারা মাদুরাইকে পাশের মন্দিরে নিয়ে যাবে এবং ডক্টরকে কল করে সেখানে আসতে বলবে, যাতে তারা যেতে যেতে ডক্টরও সেখানে পৌঁছতে পারে। তাই গ্রামবাসীরা দ্রুত সরকারি হাসপাতালে কল করে। হাসপাতালের পিয়ন কলটি রিসিভ করে। রোগীর ইমার্জেন্সি বুঝতে পেরে পিয়ন দ্রুত সেই লেডি ডক্টরকে ফোনটি দেয়, যার কাছে মালায়া মাদুরাইকে চেক আপ করতে নিয়ে গিয়েছিল। গ্রামবাসী তখন ডক্টরকে দ্রুত সে গ্রামে আসতে বলে। এই কথা শুনে ডক্টর রেগে যায় আর বলে, তোমাদের কি মাথা খারাপ হয়েছে? একজনকে বাঁচাতে গিয়ে কি আমি নিজের জীবন ঝুঁকিতে ফেলবো? এত রাতে কে যাবে ওই জঙ্গলে? তাছাড়া আমার কাছে গাড়িও নেই। তোমরা যদি ওকে হসপিটালে নিয়ে আসতে পারো তাহলে আমি ওর বাচ্চাকে বাঁচিয়ে নেব, আর এর মাঝে যদি ও মারা যায় তাহলে ওকে সেখানেই পুঁতে দিও।
এই কথা বলে ডাক্তার বাড়িতে যাওয়ার জন্য হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। তখন আমরা দেখতে পারি তার কাছে গাড়ি ছিল, এমনকি হসপিটালে অ্যাম্বুলেন্সও ছিল। সে ইচ্ছে করেই তাদেরকে না করে দিয়েছিল, কারণ এই কাজটি তাকে ফ্রিতে করতে হতো। ডক্টর তখন পিয়নকে বলে, আবার যদি কোনো ইমার্জেন্সি কল আসে তাহলে আর রিসিভ করবে না, আর গ্রামবাসীরা যদি হসপিটালে আসে তাদেরকে আমার ক্লিনিকে পাঠিয়ে দিবে, বলবে এখানে চিকিৎসা সম্ভব না। তখন পিয়ন আবার ডাক্তারের কাছে একদিনের ছুটি চায়, কারণ তাকে মেয়ে পক্ষ দেখতে আসবে। ডক্টর তখন পিয়নকে অপমান করে বলে, তুই ছুটি দিয়ে কি করবি, তোকে কেউ পছন্দ করবে না। এ কথা বলে সে বাড়িতে চলে যায়। এদিকে কুরুক্কা গ্রামের সেই লোকের কাছে জানতে চায় ডক্টর আসবে কিনা। কেউ যাতে সাহস না হারায় তাই লোকটি বলে যে হ্যাঁ, ডক্টর আসবে, আমাদের এখনই মন্দিরের দিকে এগোতে হবে। তারপর সব গ্রামের লোকজন একটি বাঁশের খাটিয়া বানিয়ে তাতে করে মাদুরাইকে মন্দিরের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু গ্রামবাসীদের মালায়ার জন্য চিন্তা হচ্ছিল, কারণ সে তখনও বাড়িতে ফিরে আসেনি। গ্রামের পুরুষরা সবাই মাদুরাইকে নিয়ে ব্যস্ত থাকায় গ্রামের মহিলারা মালায়াকে জঙ্গলে গিয়ে খোঁজার সিদ্ধান্ত নেয়। এদিকে মালায়া মার খেতে খেতে অজ্ঞান হয়ে যায়, তাই নার্সিং সিদ্ধান্ত নেয় তাকে জীবন্ত জ্বালিয়ে দিবে। তখন বালানি নার্সিংকে আবারও বোঝানোর চেষ্টা করে যে মালায়া তো শুধু নিজের লোকদের জন্য রাস্তা বানানোর দাবি করেছিল, ওদের রাস্তার প্রয়োজন, তাই এই দাবি তো ওরা করতেই পারে, এতে দোষের কি স্যার। এই কথা শুনে নার্সিং আরও রেগে যায় এবং বালানিকেও মেরে ফেলার হুমকি দেয়। এর মধ্যেই তারা তাকিয়ে দেখে মালায়া সেখানে নেই। তারা কথা বলায় ব্যস্ত থাকায় মালায়া সেই সুযোগে পালিয়েছে, তাই তারা মালায়াকে খুঁজতে শুরু করে। এদিকে মাদুরাইয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ধীরে ধীরে যতটা সময় পার হচ্ছিল তার অবস্থা ক্রমাগত খারাপ হয়ে চলছে। মাদুরাইকে দেখে মনে হচ্ছিল সে এই কষ্ট আর বেশিক্ষণ সইতে পারবে না। তাই সব গ্রামবাসীরা তাকে সাহস যোগাচ্ছিল আর বলছিল, তুমি চিন্তা করো না, আর কিছুক্ষণ পরেই আমরা হসপিটালে পৌঁছে যাব। কিন্তু মাদুরাই বারবার জিজ্ঞাসা করছিল, আমার বাচ্চার কি হয়েছে, আমাকে বলো। কিন্তু গ্রামবাসীরা এই ব্যাপারে কিছু না বলে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আর তখনই মাদুরাইয়ের পানির থলি ফেটে যায়। তখন দাইমা মাদুরাইকে চেক করে বলে, মাদুরাই এখন ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না, তাই বাচ্চারও নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, তাই দ্রুত ওকে হসপিটালে নিতে হবে, নয়তো দুজনেই মারা যাবে। তখন কুরুক্কা কাঁদতে কাঁদতে সেই লোককে আবার ডক্টরের কাছে কল করতে বলে। তখন লোকটি বলে, আমি তো তোমাকে মিথ্যা কথা বলেছিলাম ভাই, আসলে কোনো ডক্টরই গ্রামের দিকে আসছে না। আমি যখন ডক্টরকে কল করেছিলাম তখন সে আমাকে বলে যদি পারো হসপিটালে নিয়ে চলে আসো, আর ততক্ষণ যদি মাদুরাই বেঁচে থাকে তাহলে আমি বাচ্চাকে বাঁচিয়ে নিব, আর নয়তো মারা গেলে সেখানেই কোথাও পুঁতে রেখো। এখন এই কথা শুনে গ্রামবাসীরা দুঃখী হয়ে যায় এবং কান্না করতে শুরু করে। তখন কুরুক্কা অনেক আশা নিয়ে আরও একবার হসপিটালে কল করে। তখন ইমার্জেন্সি বুঝতে পেরে পিয়ন ফোনটি জুনিয়র ডাক্তার তারাকে দেয়, যে কিনা তখনও হসপিটালে ডিউটি করছিল। তারপর কুরুক্কা কান্না করতে করতে বলে যে, ম্যাডাম আপনি আমার বোনকে সাহায্য করুন। তখন কুরুক্কা তাকে সেই সব কিছু বলে যা দাইমা তাদেরকে বলেছিল। কুরুক্কা দ্রুত ডক্টরকে আসার জন্য রিকোয়েস্ট করে। ডক্টর তারা তখন বলে, তোমাদের হসপিটালে আসতে কতক্ষণ সময় লাগবে? কুরুক্কা জানায়, আমাদের এখানে যানবাহন তো দূরের কথা, শহর পর্যন্ত যাওয়ার জন্য কোনো সড়কও নেই, তাই আমার বোন মাদ্রাইকে হসপিটালে নিয়ে যেতে চাইলে এই রাতে প্রায় 6 ঘন্টার মতো সময় লেগে যাবে। ডক্টর তারা তখন তাদের গ্রামের পাশের কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলে। এই কথা শুনে কুরুক্কা বলে যে, ম্যাডাম এই পাহাড়ের রাস্তা দিয়ে আমরা কোথায় যাব, আর আমাদের এখানে কোনো হসপিটাল নেই। ডক্টর তারা কিছু বলার আগেই নেটওয়ার্কের কারণে কলটি কেটে যায়। এসব দেখে গ্রামের মানুষরা বলতে শুরু করে, এখন তো মনে হচ্ছে ওদেরকে বাঁচাতে স্বয়ং ভগবানেরই নেমে আসতে হবে। তাই তারা তাদের কুলদেবতা ও তাদের ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করে, আর এই প্রার্থনা তাদের মনে আবার নতুন করে সাহস যোগায়। এরপর তারা সম্পূর্ণ মনোবল দিয়ে মাদ্রাইকে নিয়ে আবার হসপিটালের দিকে যেতে শুরু করে। এদিকে হসপিটালের পিয়নও মাদ্রাইকে সাহায্য করার জন্য রাজি হয়। সে বলে, আমি সিনিয়র ডক্টরকে বলেছিলাম, কিন্তু সে এ ব্যাপারে কোনো পাত্তা দেয়নি। সত্যি বলতে কেউ মারা গেলে তার কিছু যায় আসে না, তাই ম্যাডাম একমাত্র আপনি এখন ওই মহিলা ও বাচ্চাটিকে বাঁচাতে পারবেন। এই কথা শুনে তারাও কিছুটা সাহস পায় আর কম্পাউন্ডারকে খুঁজতে থাকে, যাতে তার সাহায্যে দ্রুত সে গ্রামে যেতে পারে। কিন্তু বদমাইশ কম্পাউন্ডার এই কাজের জন্য গ্রামে যেতে রাজি হয় না। তখন তারা তাকে বোঝানোর চেষ্টা করে, এটা খুবই ইমার্জেন্সি কেস, আমাদের দ্রুত সেখানে যেতে হবে। তখন কম্পাউন্ডার বলে যে, ম্যাডাম
আপনি মাত্র 2 মাস আগেই জয়েন করেছেন। অনেক বছর ধরে সিনিয়র ম্যাডামের সাথে থাকার কারণে এই ব্যাপারে আমি আপনার চেয়ে বেশি জানি। আর আমি ওই গ্রামের ব্যাপারেও জানি। ওই গ্রাম থেকে প্রতি বছর 2টো করে কেস আসে, যার মধ্যে একজন বাঁচে আর অন্যজন মারা যায়। তাই আপনার নিজের ওপর এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। এরপর হসপিটালের আয়া এসে তাদেরকে বলে, ম্যাডাম আপনি এই লোকটিকে কেন বোঝাচ্ছেন? ও বোঝার মতো মানুষ নয়। আমি তো এখানকার কাজও ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি শুধু এখানে এই জন্য কাজ করে যাচ্ছি কারণ আমার নিজের কোনো সন্তান নেই। প্রতিদিন যখন হসপিটালে একটি করে সন্তানের জন্ম হয়, তখন আমি সেই বাচ্চাকে কোলে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সেই বাচ্চা সবসময় তার বাবা মার কাছে সুখে থাকতে পারে। সে আরও বলে যে, ম্যাডাম যদি আজ আমি ওই বাচ্চাকে বাঁচাতে না যাই, তাহলে হয়তো ভগবান আমাকে পরের জন্মেও ক্ষমা করবেন না। তাই আমি আপনার সাথে যাব। এতে যদি আমার চাকরিও চলে যায় তাতে আমার কোনো সমস্যা নেই। তখন যেতে যেতে সে কম্পাউন্ডারকে বলে, ভুলে যেও না, তোমারও একটি মেয়ে আছে, আর একদিন না একদিন সেও মা হবে। সেদিন তুমি এই কষ্ট বুঝতে পারবে। এরপর সেই আয়া এবং তারা যখন গ্রামের দিকে রওনা হচ্ছিল, তখন কম্পাউন্ডারও পেছনে পেছনে চলে আসে আর অক্সিজেন সিলিন্ডার কাঁধের ওপর নিয়ে চলতে শুরু করে। এ দেখে তারা দুজনেই শকড হয়ে যায়। তখন কম্পাউন্ডার বলে, আমার ভেতর এখনো মনুষ্যত্ব কিছুটা হলেও আছে। আমি জানি না আমি ওই মহিলা এবং বাচ্চাটিকে বাঁচাতে পারবো কিনা, কিন্তু আপনারা যেহেতু বাঁচানোর চেষ্টা করছেন, তাই আমিও আপনাদের সাথে যাব। তখন কম্পাউন্ডার তার ভাইকে আরেকটি গাড়ি নিয়ে আসতে বলে। তারপর তারা সবাই দ্রুত গাড়িতে বসে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু তাদের পাশের চেক পয়েন্টেই নেমে যেতে হয়, কারণ সামনেই ইলেকশন। এই অবস্থায় যতই ইমার্জেন্সি হোক না কেন, যতদিন পর্যন্ত জেলা প্রশাসক নির্দেশন না দিবে, ততদিন পর্যন্ত এত রাতে গাড়ি আসা যাওয়া বন্ধ ছিল। তাই ডক্টর তারা এবং তার সঙ্গীরা চেকপয়েন্টের নিচ দিয়ে লুকিয়ে পার হয়ে যায়। অন্যদিকে ড্রাইভার চেকপয়েন্ট ক্লিয়ার করে গাড়ি নিয়ে চলে আসে। তারপর তারা সেই গাড়িতে উঠে আবারও গ্রামের দিকে যেতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই পুলিশরা আবারও মালায়াকে ধরে ফেলেছে। তখন তারা মালায়াকে আবারও নির্মমভাবে মারতে শুরু করে, কিন্তু মালায়া তাদেরকে কিছু না বলে উল্টো তাদের কাছে হাত জোড় করে মাফ চাইতে থাকে। আমাকে ছেড়ে দাও, আমি কি দোষ করেছি? কিন্তু তারা তারপরও মালায়াকে মেরে ফেলার প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে কুরুক্কা ও গ্রামবাসী যখন হসপিটালে যাচ্ছিল, তখন কুরুক্কা দেখে তার হাতে রক্ত লেগে আছে। তাই সে কিছুটা সময় থেমে কাঁদতে কাঁদতে দাইমাকে আবারও তার বোনকে দেখতে বলে। দাইমা মাদুরাইকে চেক করে বলে, বাচ্চার মাথা বাইরে এসে পড়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না এখন কি করা উচিত। দাইমা তখন মাদুরাইকে সাহস দিয়ে বলে, দেখ মা, তুই চিন্তা করিস না, তোর কিছুই হবে না, ভগবান এতটা নির্দয় হতে পারে না। তখন কুরুক্কা কান্না করতে করতে বলে যে, বোন, তুমি কত যত্ন করে এই বাচ্চাটিকে তোমার গর্ভে বড় করেছ, আর আমিও তোমার স্বামীকে কথা দিয়েছিলাম, যদি তোমার কিছু হয় তাহলে আমি এই পাহাড় উপড়ে ফেলবো। তাই আমি সেই সব কিছুই করব যা আমার পক্ষে করা সম্ভব, তুমি চিন্তা করো না। এই কথা শুনে মাদুরাই বলে, আমার যাই হোক না কেন ভাই, কিন্তু তুমি আমার সন্তানটাকে বাঁচিয়ে নিও। তখন কুরুক্কা আবার ডক্টরকে কল করে। তখন সে জানতে পারে ডক্টরও সেই পাহাড়ি রাস্তা দিয়ে গ্রামের দিকে আসছে। এরপর ডক্টর তারা সে দাইমার সাথে কথা বলে, যে কিনা এতক্ষণ ধরে মাদুরাইয়ের খেয়াল রাখছিল। দাইমা তারাকে সবকিছু বুঝিয়ে বলার পর তারা ভয় পেয়ে যায়। তখন তারা দাইমাকে বলে, আমি আসার আগ পর্যন্ত আপনাকে বাচ্চার মাথা ভেতরের দিকে পুশ করতে হবে, কারণ বাচ্চাটি যদি পুরোপুরি বাইরে না এসে মাঝপথে বেশি সময় আটকে থাকে, তাহলে মাদুরাইয়ের মৃত্যু হতে পারে আর বাচ্চারও ইনফেকশন হয়ে যেতে পারে। তাই বাচ্চাটিকে ভেতরের দিকে পুশ করার চেষ্টা করতে হবে। কিন্তু দাইমা আগে কখনো এই কাজ করেনি আর এ ধরনের কোনো কিছু শুনেও নি। তাই সে তারার থেকে আরেকবার কনফার্ম হয়ে নেয় যে মা, এই কাজটি করা কি ঠিক হবে? কিন্তু তারার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে দাইমাকে পুশ করার পারমিশন দেয়। তারা জানতো এই ব্যথা সহ্য করা মাদুরাইয়ের জন্য মৃত্যু বয়ে আনতে পারে, কিন্তু এখন তাদের কাছে আর কোনো অপশন ছিল না। এরপর দাইমা বাচ্চাটিকে ভেতরের দিকে পুশ করতে থাকে। তখন মাদুরাই ব্যথায় এতটাই কষ্ট পাচ্ছিল যে যা ব্যাখ্যা করার মতো না। আর অতিরিক্ত ব্যথার কারণে মাদুরাই একসময় অজ্ঞান হয়ে যায়। এ কথা তারা যখন জানতে পারে, তখন সে বলে, তোমরা দ্রুত মাদুরাইকে নিয়ে এই রাস্তার দিকে এগোতে থাকো, আমিও দ্রুত সেদিকেই আসছি। এতে আমরা দ্রুত এক হতে পারবো, তাছাড়া আমাদের হাতে বেশি সময় নেই।
অন্যদিকে পুলিশ অফিসার নার্সিং যখন মালায়ার উপর পেট্রোল ঢালতে শুরু করে, মালায়া তখন সেখান থেকে পালিয়ে যায়। তারা আবারও মালায়ার পেছনে দৌড়াতে শুরু করে। হঠাৎ তখনই তারা সামনে থেকে কিছু লাইটের আলো দেখতে পায়। তারা গ্রামের সেই মহিলাগুলো, যারা মালায়াকে খুঁজতে বের হয়েছিল। পুলিশ অফিসার আর তার সঙ্গীরা গ্রামের মহিলাদের দেখে পালিয়ে যায়। মালায়া যখন মহিলাদের সামনে আসে, তখন তারা মালায়াকে দেখে চমকে যায়। তারা জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কিভাবে হয়েছে? কিন্তু মালায়া নিজের চিন্তা বাদ দিয়ে সোজা মাদুরাইয়ের কথা জিজ্ঞেস করে। তখন গ্রামের মহিলারা মালায়াকে জানায় মাদুরাইয়ের প্রসব ব্যথা শুরু হয়ে গিয়েছিল, তাই গ্রামবাসীরা তাকে নিয়ে হসপিটালে গিয়েছে। এই কথা শুনে মালায়া ওই অবস্থাতেই হসপিটালের দিকে যেতে শুরু করে, যদিও সে জানতো সেই রাস্তা দিয়ে গেলে পুলিশগুলো তাকে আবারও ধরে ফেলতে পারে। এদিকে ডক্টর তারা আর তার সঙ্গীরা সেই লোকেশনে পৌঁছে যায় যেখানে গ্রামবাসীরা তাদেরকে আসতে বলেছিল। তখন সে দূর থেকে দেখতে পায় অনেকগুলো লোক একসাথে এদিকেই আসছে। এই দৃশ্য দেখে তারা চমকে যায় যে কিভাবে একটি মহিলাকে বাঁচাতে গ্রামের সবাই একজোট হয়ে চলে এসেছে। এটা দেখে সে একটু খুশি হয়, আবার মাদুরাইয়ের কথা ভেবে কষ্ট পায়। মাদুরাইকে নিয়ে আসার সাথে সাথেই তারা তার ট্রিটমেন্ট শুরু করে দেয়। তারা প্রথমে একটি অক্সিজেন মাস্ক লাগিয়ে মাদুরাইকে রিল্যাক্স করার চেষ্টা করে। তখন মাদুরাই তারাকে বলে, ম্যাডাম, আমার যাই হোক না কেন, আপনি দয়া করে আমার সন্তানটাকে বাঁচিয়ে নিয়েন। তারা মাদুরাইকে সান্ত্বনা দিতে থাকে। এরপর আমরা দেখি মালায়াকে সেই পুলিশগুলো আবারও ধরে ফেলে। তখন মালায়া তাকে রিকোয়েস্ট করে, স্যার, দয়া করে আপনি আমাকে যেতে দিন। আমার ওয়াইফ হসপিটালে, প্রয়োজনে আমি আপনার পা ধরে মাফ চাইছি। যেভাবেই হোক এখন আমার যেতেই হবে। এই কথা শুনে ইন্সপেক্টর নার্সিং বলে, প্রথমে তুই আমার পায়ে পড়ে মাফ চা, তারপরে আমি তোকে যেতে দেব। তখন মালায়া দ্রুত নার্সিংয়ের পায়ে পড়ে মাফ চাইতে থাকে আর তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। তখন নার্সিং বলে, তোর কি মনে হয় তুই আমার পা ধরে মাফ চাইলেই আমি তোকে যেতে দেব? একদমই না, আমি তোকে ছাড়ছি না। এখন তোর মৃত্যুই তোকে গ্রামে নিয়ে যেতে পারবে। তখন মালায়া বলে ওঠে, জি স্যার, আমি এতক্ষণ আপনার ভালোর জন্যই আমাকে ছেড়ে দিতে বলছিলাম, কারণ আমি এতক্ষণ জানতাম না যে আমার ওয়াইফ হসপিটালে, নয়তো আমি আরও অনেক আগেই হসপিটালে পৌঁছে যেতাম। এই কথা শুনে নার্সিং আরও রেগে যায় এবং মালায়াকে আবারও মারতে শুরু করে। কিন্তু এইবার মালায়া আর চুপ করে থাকে না। সে সব পুলিশগুলোকে ইচ্ছে মতো ধুলাই করে। সে কারো হাড় ভেঙে দেয় তো কাউকে এমন ধুলাই করে যে সে আর উঠতে পারে না। এইভাবে মালায়া খুব সহজেই সবাইকে শায়েস্তা করে। তখনই সেখানে বালানি চলে আসে। বালানি মালায়াকে বলে, তুমি ওদেরকে ছেড়ে দাও, কারণ তুমি ওদের মতো নও। তখন মালায়া বলে, তোমরা আমাকে কেন মারছিলে? কারণ আমি নিজের অধিকার নিয়ে আওয়াজ তুলেছিলাম বলে। এতে আমি ভুল কি করেছিলাম? নিজের অধিকার চাওয়াটা কি দোষের কিছু? আমি আমার ওয়াইফের স্বাদ অনুষ্ঠানের জন্য সবকিছু সুন্দরভাবে অ্যারেঞ্জ করছিলাম, কিন্তু আমি গ্রামে যাওয়ার পর জানতে পারি আমার ওয়াইফকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। একটু চিন্তা করো, যদি আমাদের গ্রামে কোনো হসপিটাল থাকতো তাহলে আমরা তোমাদের শহরের হসপিটালে কেন নিয়ে যাব? এই কথা শুনে তখন বালানি বলে, তোমরা সবসময় অথরিটি পাওয়ার দেখাতে থাকো, এখন তো বুঝতে পেরেছ গ্রামবাসীরা যদি তাদের ক্ষমতা দেখায় তাহলে তোমরা কিছুই করতে পারবে না। তখন নার্সিং বলে, তুমি হসপিটালে যাও, তোমার ওয়াইফের এখন তোমাকে প্রয়োজন। মালায়া তখন আবারও দ্রুত হসপিটালের দিকে যাওয়া শুরু করে। এইদিকে ডক্টর তারা মাদুরাইকে সাহস ও সাপোর্ট দিতে থাকে। তোমার আর তোমার বাচ্চার কিছু হবে না, তুমি শুধু পুশ করো। কিন্তু মাদুরাই অনেকটা সময় ধরে অনেক যন্ত্রণা সহ্য করছে, তবুও সে তার সর্বোচ্চ দিয়ে পুশ করতে থাকে। তখন বাচ্চাটি পুরোপুরিভাবে বাইরে চলে আসে। ততক্ষণে সকাল হয়ে যায়। কিন্তু আয়া যখন বাচ্চাটিকে কোলে নেয়, ডক্টর তারা বাচ্চাটিকে মৃত ঘোষণা করে দেয়, কারণ বাচ্চাটি অক্সিজেন নিতে পারছিল না। আর যে অক্সিজেন হসপিটাল থেকে আনা হয়েছিল তা সব মাদুরাইকে দিয়ে দেওয়া হয়েছিল। বাচ্চার মৃত্যুর কথা শুনে গ্রামবাসীরা কান্না করতে শুরু করে, কারণ বাচ্চাটিকে বাঁচানোর জন্য তারা অনেক কষ্ট করেছে, তবুও তারা বাচ্চাটিকে বাঁচাতে পারল না। বাচ্চার কথা শুনে কুরুক্কাও অনেক কান্না করতে থাকে আর বলে, এখন আমি আমার বোন জামাইকে কি জবাব দিব? তখন সেখানে মালায়া চলে আসে। সে দেখে বুঝতে পারে তার বাচ্চার ডেলিভারি হয়ে গিয়েছে, কিন্তু সে এখন আর জীবিত নেই। তাই সে বাচ্চাকে দেখার আগেই সোজা মাদুরাইয়ের কাছে চলে যায়। মাদুরাই তার স্বামীকে বলে, তুমি বলেছিলে না তুমি আমার বাচ্চাকে বাঁচাবে, কিন্তু দেখো ভগবান আমাদের সাথে কি করে ফেললো। তারা দুজন নিজেদেরকে কোনোভাবেই সামলাতে পারছে না। এরপর মালায়া তার বাচ্চাটিকে কোলে নেয়, এটা ভেবে হয়তো সে বেঁচে উঠবে, কিন্তু এরকম কিছুই হয় না।
এই সময় তার এতটাই কষ্ট লাগছিল যে এতটা কষ্ট তার মার খাওয়ার সময় অনুভব হয়নি। তারপর গ্রামবাসীরা জোর করে মালায়ার হাত থেকে বাচ্চাটিকে নিয়ে নেয় এবং মাটিতে পুঁতে বাচ্চাটির অন্তিম সংস্কার করে। আর তখনই ইলেকশন কমিশনারের লোকজন ভোট দেওয়ার মেশিন নিয়ে সেখানে চলে আসে, কিন্তু মালায়া এইবার তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়, কারণ তার ভেতরে এবার রাগ আর দুঃখ দুটোই একসাথে ছিল। আর এর সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই সুপার রিয়েলিস্টিক মুভিটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে।